এই টপার তোর সাথে কথা বলছিল? নীলা হাফ ছেড়ে বলল। কি আর বলবে, আমাকে পছন্দ করে ব্লা ব্লা ব্লা। ইকরা সাহস নিয়ে বলল। তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল। ইকরা শব্দ করে হেসে উঠল। নীলাও সঙ্গে হাসলো। তারপর দুজন মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসলো। তারপর নীলা বলতে শুরু করলো। আমি সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমাকে সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে তোকে অপমান করেছি। আসলেই অন্ধ বিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের ওপর নিজের হাত রেখে বলল। এতে সরি বলার কি আছে? লজ্জা পাবারই বা কি আছে? এখানে তো তোর কোনো দোষ নেই। তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে না পারে, এটা তাদের ব্যর্থতা, তোর না। হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি। তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকবো। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল দিল। নীলা নিজেও হেসে উঠল। তারপর কিছু একটা মনে করতেই বলল। ও হ্যাঁ, যার জন্য আসা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করলো। তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথায় প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এখন আপু যে চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়েই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গেছি। নীলার কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তার এই বাচ্চা মতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরা বলতে শুরু করলো। শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়। এবার দুজনে উৎফুল্ল হয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল। যাক তাহলে, আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল। আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দিব। আমরা অবশ্যই যাব। তুই না বললে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখন এই সুযোগও পেতাম না। কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাইয়া চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্য দিই, অথচ ভুলে গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি, তাহলে তাহলে কেউই কখনো ভালোবাসবে না। ভেবেছিলাম কখনোই বাইরে পড়বো না, তাই অ্যাপ্লাই করব না, কিন্তু তুই বলেছিলি। বাইরে না পড়তে যাস, কিন্তু অ্যাপ্লাই করতে যদি একবার চান্স পেয়ে যাস, তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি, আর দেখ এখন এই সুযোগটা আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল। আমি যাব, আমরা যাব ইনশাল্লাহ। ইকরাও জোরে চিৎকার করে বলে উঠল। ইনশাল্লাহ। নিজের কেবিনে এক হাতের আঙুলের মাঝে আরেক হাতের আঙুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সে সকালে এসেছিল, এখনো রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউ তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত। নীলা এবং আবির ছোট থেকে পড়াশোনায় খুব ভালো থাকলেও ইরফান তেমন একটা ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে। সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলতো ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথে খেলুক না কেন, তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো। এমনকি সে খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও যেতেছিল। স্কুলের টিচার, বন্ধুবান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত। ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্স জন্ম দেয়, এবং তার পরিবার তাকে BAF শাহিন কলেজে ভর্তি করায়, কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল BSc পরীক্ষা দিয়েছিল। কিন্তু সে এটা জানতো বড় হলে তার ইরফান ভাইয়ের সাথেই তার বিয়ে হবে। ইরফান প্রথম প্রথম কলেজে উঠে কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো।
হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট। সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো। খেলার জন্য যে কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম প্রথম নিয়মিত যেত না এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করলো সে কোচিং না করলেও প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকে তেমন ভালো ছিল না, সারাদিন বাহিরে ঘুরোঘুরি করত এবং কেবল টাকা খরচ করত। কিন্তু যখন কলেজ থেকে কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ দেয় তখন তার বাবা কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কেবল পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে এবং সেই টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এ ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল, ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল তখন তার মজমস্তি করা বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করত বলে সে নীলাকে নিজের কষ্ট বলল। আদরের স্বরে বলল, নীলু বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ হয়ে গেছে, এখন আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারি না। নীলা ইরফানের কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না। তোমার নীলু তো আছে তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। তুমি তো জানোই আমি খরচ করি না। আর আগে থেকে অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আব্বু তারা প্রায়শই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে, আমি আবির ভাইয়াকে দিয়ে তোমার কাছে পাঠাবো, কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, একমাত্র তুই আমার কষ্ট বুঝিস, এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নীলু। আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব বলো না, আমার লজ্জা করে। আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দেবে। এখন রাখছি, আমার মনোযোগ দিয়ে পড়ো, কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেই দিনই নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের ফোনে পাঠালো। নীলা যেহেতু অনেক আগে থেকেই টাকা পয়সা জমাতো এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদেরকে ভাঙতির টাকা দিয়ে নোট টাকা সে নিত এবং সবসময় সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সে ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত। তাই নীলার কাছে সবসময় টাকা থাকতো। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করতো না। তার টাকা জমাতে খুব ভালো লাগতো আর যা প্রয়োজন ছিল সবসময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যে অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকাটাও খরচ করা সে বন্ধ করে দেবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দেবে যাতে তার ইরফান ভাইয়ের কোনো কষ্ট না হয় এবং সেটাই করতে লাগলো। নিজেই না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায়শই দিত আর ইরফানও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকাটা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হয়ে এলো। যে জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করত, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করত। আজ সে নীলা কথা দেওয়ার পরে কথা রাখলো না। ইরফান এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতে পারছে না। এই নীলা তার মেয়ের ইগোকে অনেক হার্ট করছে। পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক ইগো থাকে এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিজে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান, তারপর নিজেই বলল, বেশি উঠছিস তুই আজকাল নীলা, তোর পাকা কি করে কাটতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে গেল। ইরফানের উদ্দেশ্য এখন বাড়িতে যাবে। নীলা দুপুরের খাবার বাহির থেকে খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদেই ঘেমে গিয়েছে,
তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলো 2:30 বাজে। এখনো জোহরের নামাজ পড়ার সময় আছে, তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়ে নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গেছে। নীলা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল, আর পাসপোর্টের মেয়াদ 5 বছর। তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসলো। চলে গেল অতীতের ভাবনায়। অতীত। বড় আব্বু ইরফান ভাইয়া কি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে? তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা। তখন সে ক্লাস 8-এ পড়তো। ছোট্ট বলে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলেই সে খুব ছোট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে। কোন এক প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না। তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর যতই পড়ালেখায় মন না দিক, সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাহিরে যাবে, এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটা সব থেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাহিরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাহিরে গিয়ে পড়তে চায়, তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকার উপরে ডিপেন্ড করেছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজেরা ইনকাম করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। তোমার জন্য কি করিনি আমি? যখন যেটা বলেছো তখন সেটা দিয়েছি, তারপরও বিনিময়ে কোনো ভালো রেজাল্ট পাইনি তোমার। খেলাধুলায় মন ছিল, সেটাতেও পিছিয়ে গেলে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পিছনে আমি আরও টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সেই কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, দেখো নীলামা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না। বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। ওর পিছনে এত টাকা নষ্ট না করেই যদি আমার বিজনেসে আমি এই টাকা খরচ করি, তাহলে আমি লাভবান হব। নীলা নিজের বড় চাচুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না। সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে, তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাইরে পড়ার মতো যোগ্য না। যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি আইএলটিএস করে, তাহলে বাইরে পড়ার সুযোগটা ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো, তাই তার বেশি সময় লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হয়নি, কিন্তু নীলার জোরাজোরিতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, তুমি যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না, তাহলে তুমি ভুল ভাবছো। আমি সব কিছু জানি। আবির আমাকে সব কিছু বলেছে। লজ্জা করলো না এই ছোট্ট মেয়ের কাছ থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য। বাইরে পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্যই। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলেও ভুল হবে। যেহেতু ও তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে, তাই সবসময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করিও, যাতে ইউরোপের দেশে চান্স পেতে পারো, এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে আমাদের বিজনেস দেখতে হবে। নীলার সাথে বিয়ে হয়ে যাবে তোমার। ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সব সময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে সে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যেই না তাকে জড়িয়ে ধরতে নিবে, অমনি নীলা বলে উঠল, এই যে ভাইয়া, দূরে থাকো। আমার এসব ছোঁয়াছুঁয়ি পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না।
এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে দিলে কি হয়? নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের, এখনো বিয়ে হয়নি। সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোনো হালাল সম্পর্ক নেই। ইরফান মুখটা ভেঙচি কেটে বলল। বেশি বলছিস তুই। নীলা মুচকি হেসে বলল, আমার বয়সের কত মেয়ে তুমি জানো বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই, এবং তুমিও কেবল আমার। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি, তোর জন্যই এত দূরে আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো বলবো না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার, এই ইফরান মির্জার মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসে। নীলা কেবল পলক্ষীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার নীলার এসব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সবসময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসতো। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মতো বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশের সুযোগ পায় এবং ইরফানের থেকেও ভালো ছেলে পায়, তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমাকে কথা দে তুই কখনো বিদেশ পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথায় বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো। কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস, আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস। তাই তুই কখনো বাইরে গিয়ে পড়াশোনা করবি না। নীলা মনক্ষুণ্ণ হলো, কিন্তু ইরফান যেহেতু বলেছে, তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এসব ভাবতে ভাবতেই নীলা অতীতের জগৎ থেকে ফিরে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগলো, তুমি যা যা চাইতে না, এখন থেকে আমি সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছো। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। নীলা ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে এবং তাদের সামনেই বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো বয়স কম হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কেবল আরশি এবং নীলা বাদে। ইরফানও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে, আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে, কারোর দিকে তাকানোর প্রয়োজন বোধ মনে করছে না। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপ চাচার ঘাড়ে বসে খাবি? ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল। ইরফান, ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল, আহা, বড় আব্বু বড় আম্মু, এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, ওমা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছো মাত্র কিছু মাস, কিন্তু আমার বয়স যখন 16 ছিল তখন থেকে আমি বাবার সাথে অফিসে যেতাম, এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার সাথে বিজনেসের কাজের হাত লাগাই। সেই হিসেবে সেখানে আমারও অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছো, এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকে টাকা নিতে দ্বিধাদ্বন্দ্ব করনি।
এখন এই কথা কোন মুখে বলছো? তুমি কি ভাবছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়বো? তোমার মতন নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক খাবার টেবিলে বসে আমি খাচ্ছি, এটা তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে এ যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারের প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসার থেকে উঠে পড়ল। কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। ফেরত দিয়ে দিব তোর টাকা। বল কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গালে ঠাস করে চর বসিয়ে দিতে, কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনো। আবির এবং ইবাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদা ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনের হবে তা কারোর কল্পনাই ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসাব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতন এত নিচু মনের অধিকারী না ইরফান ভাইয়া। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো না? মানে হাব ভাবে বোঝা যায় না, এবং কেমন জানি ছোট লোকদের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরের হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন আর হাসা মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আরশি চিৎকার করে বলে উঠল, নীলা, এসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোন কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্যই বলছে। বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউয়ের মতোই থাকো। যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না। এতে বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আরশি দমে গেল, মাথাটা নিচু করে ফেলল। নীলার এতক্ষণে খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিংয়ে নিয়ে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করলো, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম। এইউপিতে 80% স্কলারশিপের চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে, কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য অ্যাব্রোড যাবে না, কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখেই হাসি ফুটে উঠল, কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের মুখে ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে, সে মনে মনে বলল, না না নীলা, কিছুতেই যেতে পারবে না। আর প্যারিস তো একেবারেই না। তার ওপর ইউপিতে তাহলে সব ফাঁস হয়ে যাবে। এত কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য আমি নিমিষে শেষ হতে দিতে পারি না নীল। নীলা খুবই দুর্বল মেয়ে, যে সে গেলে সব সত্য জানতে তার সময় লাগবে না। তার উপর সেখানে আগে থেকেই ওত পেতে বসে আছে একজন হৃদয়হীনী মানুষ। সে আমার কাছে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে, আর যদি কেউ তার একদম নাগালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিস যাওয়া তাকে আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কনগ্রেস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল, তখন ইরফান বলে উঠল, এইসব প্যারিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকে দিতে হবে। তোর পিছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই। ইরফানের এমন কথা শুনে নীলাই মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়াশোনার ক্ষমতা রাখি। তাই এই বিষয়ে তোমার না ভাবলেও চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগে।
আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা। তাহলে সবে তো মেয়ের বয়স 21, নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্রদেরকে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জা কণ্ঠের গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বলবেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেড হয়ে গেল, কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দিবে না। ইরফান এবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করলো। তুই না আমাকে কথা দিয়েছিলি, তুই যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে। কথাটি বলেই ইরফান থেমে গেল এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করলো। তাহলে তুই 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 কখনো বিদেশে পড়াশোনার জন্য যাবি না? তাহলে তুই গেলে সেই নীলা মির্জার কথা, তাহলে কি নীলা মির্জার কথায় কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথা খেলাপ করে না? তাহলে তোর মাঝে কি মির্জা পরিবার রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক। কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলের মোটেও অবাক হয়নি, কারণ যে পুরুষকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে তাহলে সেই পুরুষের দ্বারা সব কিছু সম্ভব। আর ইরফান, সে নিজের একদোষ ঢাকতে গিয়ে আরো হাজার দোষ করতেও রাজি। তাই এখন সে নিজের মধ্যে নেই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করলো। আমি কখনো বলবো মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে আমি কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না, সেক্ষেত্রে এই কথা রাখার মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই, এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়া কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাঁধল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজেই নীলা কি করে বলে দিল আর তাকে ভালোবাসে না? ইরফানের দাঁড়িয়ে থাকতে পারল না, খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই তার যাওয়ার দিকে তাকালো না, আর না তাকে থামালো। আশির কোনো কিছুই সহ্য হচ্ছে না, না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না নীলার প্রতি ইরফানের এখনো মনের কোণে থেকে যাওয়া টান। আরশি নীলাকে একবার ভালো করে দেখেনি, সেও ইরফানের পিছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন। আমাকে তুই মাফ করে দে নীলামা। আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানো পর্যন্ত সাহস পাচ্ছিলি না। লজ্জায় মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমনভাবে কথা বলে? আমার তো ইচ্ছে করছে এখনই এই ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে। নীলা নিজের বড় আব্বুর কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে, তার পায়ের রানের উপর নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল। তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছা করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লিখন কেউই খণ্ডাতে পারে না। আর আমি তো খারাপ নেই। এই যে দেখো, তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরেই আমার ভাগ্য আরো খুলে যাচ্ছে। কত সুন্দর এখন আমি প্যারিস গিয়ে পড়তে পারবো, নিজের জীবনটাকে আরো সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না, বরং আমার জন্য দুহাত ভরে দোয়া করো। নীলার এমন কথাই ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন, তারপর জিজ্ঞেস করলেন। তুই কবে অ্যাপ্লাই করলে? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সে ইকরার কথা শুনে এমনিতেই রিপ্লাই করেছিল, তো এখন সেটি কাজে লেগে গিয়েছে এবং তার সাথে ইকরাও যাবে। এ কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি, তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না। মনভি মিহালের দিকে ভ্রু কুচকে তাকিয়ে কথাটি বলল। মিহান ঠোঁট কামড়ে হেসে বলল।
আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে। কিছুই করার নেই। সেই বাস্টার্ড দেশে গিয়ে নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর। এবং এই দুর্বলতাকেই আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব, এবং সেই মেয়েটিকে তোর দুর্বল করতে হবে, ছলে বলে কৌশলে, যেভাবেই হোক না কেন।